Ladies and gentlemen, welcome back. আজকের প্যাসেজটা হচ্ছে কেমব্রিজ 9 টেস্ট 4 প্যাসেজ 1। অফকোর্স একটা টাইটেল দেওয়া আছে এখানে, দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেরি কিউরি। যারা সায়েন্স পড়ছো স্কুলে, তোমরা অনেকেই মেরি কিউরি নামের সাথে পরিচিত। শি ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু উইন এ নোবেল প্রাইজ। এনিওয়ে, তো মেরি কিউরির জীবন সম্পর্কে এখানে বলা থাকবে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কারণ টাইটেলই হচ্ছে লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ হার। অলরাইট, আমরা কোয়েশন টাইপ প্রথমে দেখে নেব। কোয়েশন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অফকোর্স। তারপর 6টা আছে ট্রু ফলস নট গিভেন। দেন কোয়েশন 7 to 13 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। খুবই টিপিক্যাল একটা প্যাসেজ, এবং আমার মনে হয় না যে এখানে নতুন কিছু আছে। সচরাচর আমরা যেরকম প্যাসেজ 1 সলভ করি সেরকমই হতে যাচ্ছে। এনিওয়ে, লেটস বিগিন। আমি বারবারই বলে থাকি, ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস দুইটা টাইপেরই ডিফিকাল্টি লেভেল অলমোস্ট সেম। সো যেহেতু এখানে ট্রু ফলস নট গিভেন আগে দেওয়া আছে, আমি ট্রু ফলস নট গিভেন দিয়েই শুরু করব। হাউএভার, সেটা ট্রু ফলস নট গিভেন হোক অথবা ফিল ইন দ্য গ্যাপস হোক, কোয়েশ্চন আনসার করা শুরু করার আগে আমাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্যাসেজ ম্যাপিং। স্পেশালি যারা একটু দুর্বল ইংলিশে, তাদের ক্ষেত্রে এই প্যাসেজ ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। প্যাসেজ ম্যাপিংয়ে আমি বলছিলাম অনেকগুলো ভিডিওতেই, আই উইল রিপিট মাইসেলফ ওয়ান্স এগেইন। আমরা নাম খুঁজবো, নাম্বার খুঁজবো, এবং ইনভার্টেড কমার ভেতরে যদি কিছু থেকে থাকে সেটা খুঁজবো। কারণ এই তিনটা জিনিস প্যাসেজে এবং কোয়েশনে সেম থাকবে। কারো নাম কখনো চেঞ্জ করে লেখা যাবে না, কোনো নাম্বার বদলে লেখা যাবে না, এবং ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকে কোনো সাইন্টিফিক টার্ম, সেটাও বদলে লেখা যাবে না। এনিওয়ে, প্রথম কোয়েশনটা যদি আমরা পড়ি, মেরি কিউরিজ হাজব্যান্ড ওয়াজ এ জয়েন্ট উইনার অফ বোথ মেরিজ নোবেল প্রাইজেস। নাও অফকোর্স মেরি কিউরি একটা নাম, এবং এই প্যাসেজের যে সর্বত্র সেই নামটা আমরা পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যার কারণে এই নামটা আমাদের নেওয়া না নেওয়া সমান কথা। ইটস নট গোয়িং টু হেল্প আস। বাট যেটা আমাদের হেল্প করবে সেটা হচ্ছে নোবেল প্রাইজ। এইটা বদলানো যাবে না, এবং এইটা খুব বেশি জায়গায় থাকার কথাও নয়। So আমরা নোবেল প্রাইজ শব্দটা নিলাম। এগেইন আছে এখানে মেরি, সায়েন্স, চাইল্ড, কোনো নাম নাম্বার আমরা পাইনি। মেরি অ্যাটেন্ড দ্য, এই যে সরবন। সো এটা একটা নাম, একটা এডুকেশন ইনস্টিটিউশনের, এটা চেঞ্জ হবে না। মেরি স্টপ ডুইং রিসার্চ সেভারাল ইয়ার্স, হার চিলড্রেন আর বর্ন, কোনো নাম নাম্বার নাই। টু কভার টিচিং পজিশন, হাজব্যান্ড হেল্ড, নাই। সিস্টার্স ব্রোনিয়া, আরেকটা নাম আমরা পাইছি, যেটা চেঞ্জ হবে না। মেডিকেল ইউজ অফ রেডিও অ্যাক্টিভিটি, এটাও চেঞ্জ হওয়ার কথা নয়, আমরা এটাতেও নিয়ে নেব। তাহলে আমরা কি কি পাইলাম? লেটস সি। পাইলাম নোবেল প্রাইজ, পাইলাম সরবন, পাইলাম ব্রোনিয়া এবং রেডিও অ্যাক্টিভিটি। এই নাম, এই শব্দগুলো যদি আমরা প্যাসেজের কোন কোন জায়গায় আছে একটু খুঁজে দেখি, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই শব্দগুলো খুঁজে পাইতে আমাদের খুব একটা সময় নষ্ট হবে না। এজন্যই আমরা শুধুমাত্র নাম, নাম্বার এবং ইনভার্টেড কমাই নেব। কারণ যদি এই শব্দগুলো খুঁজতে যদি আমাদের সময় নষ্ট হয়, তাহলে হচ্ছে প্যাসেজ ম্যাপিং এর যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে হবে না। আমাদের প্যাসেজ ম্যাপিং এর মূল উদ্দেশ্যই হলো যাতে আমরা কিওয়ার্ড খুঁজতে সময় বেশি নষ্ট না করি। এনিওয়ে, আমি প্রথমেই নোবেল প্রাইজ দেখতে পাচ্ছি এখানে, এর আগেও আছে। ওকে, তো প্রথমে যে জায়গায় আছে ওই জায়গাতে আমরা একটা দাগ দিব। তারপরে কি ছিল? এই যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস কিন্তু রিডিং এর ক্ষেত্রে খুবই, অসাধারণ একটা বিষয়। এবং এই কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস ইজ ফার মোর ইজিয়ার দেন পেপার বেসড। কারণ কি, এই যে পেজ উল্টানো কোনো ঝামেলা নাই, তুমি প্যাসেজ এবং কোয়েশ্চেন আশেপাশেই দেখতে পাচ্ছ। তো আমরা সরবন হচ্ছে পরবর্তী, তারপর আরো কি কি আছে, ব্রনি এবং রেডিও অ্যাক্টিভিটি। অলরাইট, আমরা দেখি এই শব্দগুলো খুঁজে পাই কি না। ব্রনি আমরা আগে পেয়ে গেছি, বাট সরবন এই যে এখানেও ব্রোনিয়া আছে, সরবন আশেপাশেই থাকা, এই যে সরবন পেয়ে গেছি। ওকে, তার মানে শেষের দিকেও ব্রোনিয়া আরো আছে, আমি শিওর। আর রেডিও অ্যাক্টিভিটি শব্দটা আমি জানি না, থাকা উচিত। লেটস সি, এদিকে পাওয়া গেল না, আর একটু নিচে আমরা খুঁজবো। তার মানে হচ্ছে
পুরো কি বলে প্যাসেজ ছড়ায় ছিটায় দিছে, তারপরেও প্যাসেজ ম্যাপিংটা আমাদের কাজে আসবে, কারণ আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কোন কোন জায়গায় কোয়েশন গুলো আছে। আর যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে, আমি একটা জিনিস দেখাই দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। রেডিওগ্রাফি আছে কি, এত নিচে চলে গেছে তাহলে। আচ্ছা, এই যে রেডিও অ্যাক্টিভিটি, ওকে, অলরাইট, তার মানে হচ্ছে এই অংশটার মধ্যে সবগুলো ট্রু ফলস নট গিভেন থাকার কথা। তাহলে পুরো পুরো হচ্ছে প্যাসেজ জুড়ে দেয় নাই। অলরাইট, বেশিরভাগ সময়ই এই কাজটা করা হয় প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে। অর্ধেক প্যাসেজ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, বাকি অর্ধেক হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো আমি আশা করতেছি যে এই অংশটার মধ্যেই সবগুলো ট্রু ফলস এর আনসার আছে। হাউএভার আমরা হচ্ছে একটা একটা করে শুরু করি, তখন আরো বেশি আইডিয়া পাবো যে কোন কোয়েশ্চনটা কোন জায়গা থেকে করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 1, ম্যারি ক্যুরি's হাজব্যান্ড ওয়াজ এ জয়েন্ট উইনার, মানে হচ্ছে একসাথে যখন অনেকজন কোনো কিছু জেতে তাকে জয়েন্ট উইনার বলা হয়, অফ বোথ মেরিস নোবেল প্রাইজ। এই বোথ শব্দটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে মেরির দুইটা নোবেল প্রাইজ আছে অফকোর্স, বাট কোয়েশনে বলতেছে মেরি কুরি's হাজব্যান্ড ওয়াজ জয়েন্ট উইনার অফ বোথ মেরিজ নোবেল প্রাইজেস। মেরির যে নোবেল প্রাইজ দুইটা দিচ্ছে, তার হাজব্যান্ড দুইটাতে জয়েন্ট উইনার ছিল। তো এখানে কিওয়ার্ড অফকোর্স আমরা নোবেল প্রাইজ পাইছি, এবং কুরি's হাজব্যান্ড একটা কিওয়ার্ড থাকবে, বাট হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রেস ওয়ার্ড? আমি সবসময় বলি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্ট্রেস ওয়ার্ড বলতে একটা কথা আছে, যেটা হচ্ছে সেন্টেন্সের মূল শব্দ, এবং ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে মোস্টলি এই স্ট্রেস ওয়ার্ডই চেঞ্জ হয় যদি চেঞ্জ হইতে হয়। অর্থাৎ এই একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড যদি কোয়েশ্চেনে যেমন প্যাসেজেও তেমনই থাকে তাহলে ট্রু, যদি কোয়েশ্চেনের চাইতে প্যাসেজে ভিন্ন থাকে তাহলে ফলস, আর যদি প্রমাণ করা যায় না তখন নট গিভেন। সো আমি নর্মালি বলছি যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই শব্দগুলোই থাকে হচ্ছে স্ট্রেস ওয়ার্ড হিসাবে। তাছাড়াও মোস্ট, অনলি, অ্যালোন, ফার্স্ট, রাইট, এই রকমের যে শব্দগুলো পড়লে বোঝাই যায় যে এগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বোথ শব্দটা, আচ্ছা, বোথ শব্দের বিভিন্ন ব্যবহার আছে বাই দা হয়। বোথ কখনো কখনো হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়, বাট এখানে বোথ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? নাউন, সরি, যে শব্দ তারা কোনো নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। তো এখানে বোথ দ্বারা মেরির নোবেল প্রাইজের সংখ্যা বুঝাইছে এখানে, অর্থাৎ দুইটা নোবেল প্রাইজ, যার কারণে বোথ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমি যখন বলছিলাম যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর হচ্ছে অন্যান্য শব্দগুলা স্ট্রেস ওয়ার্ড হিসেবে কাজ করে, এই ক্ষেত্রে এই কোয়েশনের ক্ষেত্রে বোথ অ্যাডজেক্টিভটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা পেসেজে গিয়ে দেখব যে উভয় নোবেল প্রাইজের সাথে সে শেয়ার ছিল কি ছিল না। এটা অ্যাডজেক্টিভ কেমনে হইলো ওইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ওইটা সাইডে রেখে দাও, রেখে অ্যাটলিস্ট এটা বোঝার চেষ্টা করো যে আমরা কোয়েশনে গিয়ে খুঁজবো যে মেরি কুরির হাজব্যান্ড তার উভয় নোবেল প্রাইজের সাথে শেয়ার ছিল নাকি ছিল না। এখানে উভয় শব্দটা বা বোথ শব্দটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। যদি সে একটার সাথে শেয়ার থাকে অথবা কোনোটার সাথে শেয়ার থাকে না তাহলে সেটা ফলস হবে, আর যদি দুইটার সাথে শেয়ার থাকে তখন সেটা ট্রু হবে। এনিওয়ে, অনেক কথা বলে ফেলছি, লেটস গো। হাজব্যান্ডও পেয়ে গেছি নোবেল প্রাইজের পাশেই। সো এই সেন্টেন্সটাতেই আনসার আছে, আমরা শুধু এটা শুরু থেকে পড়বো। আচ্ছা, শুরু হয়েছে এখান থেকেই, ওকে, এখানে নোবেল প্রাইজ আছে। আচ্ছা, আমরা এই সেন্টেন্সের শুরু থেকে পড়ে দেখি, যদি বুঝি না তখন আচ্ছা আমরা উপরের সেন্টেন্সে যাব। উইথ হার হাজব্যান্ড পেরি কিউরি অ্যান্ড হেনরি বেকওয়েল শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তার মানে শি বলতে মেরি কুরি দুইজনের সাথে, এই হেনরি এবং পেরি কিউরি এই দুইজনের সাথে হচ্ছে জিতছে দ্য 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্স। 1903 সালে যে নোবেল প্রাইজটা ছিল ফিজিক্সের, সেটা তারা তিনজন একসাথে জিতছে। দে ওয়ার দ্য জয়েন্ট উইনার অফ দ্যাট নোবেল প্রাইজ। আমরা দেখবো, আচ্ছা একটা আমরা পাইছি, আমরা দেখবো পরেরটার সাথেও সে জয়েন্ট ছিল কি ছিল না। অ্যান্ড ওয়াজ দেন সোল উইনার, sole winner of the 1911 Nobel Prize for chemistry. She was the first woman to win a Nobel Prize, whatever.
তো 1903 সালের নোবেল প্রাইজটা সে তার হাজবেন্ড এবং হেনরি ভোগেলের সাথে জিতছে। বাট দেন তারপরে সোল মানে কি তোমরা জানো? সোল মানে একমাত্র বা অনলি, মানে একা। সোল উইনার অফ 1911 নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি। তো সে দুইটা জিতছে অফকোর্স, একটা হচ্ছে ফিজিক্সের জন্য 1903 সালে, আর একটা হচ্ছে কেমিস্ট্রির জন্য 1911 সালে। বাট একটা জিতছে সে তার হাজবেন্ড এবং অন্য একজনের সাথে, আর পয়টা জিতছে সে একা। তাহলে তার হাজবেন্ড তার সাথে কয়টা নোবেল প্রাইজ জিতলো? তোমরা যদি বেসিক ম্যাথ জানো তোমরা অবশ্যই বলতে পারবে যে একটা জিতছে। বাট কোয়েশনে কি বলছে? উভয়। তার মানে এটা সরাসরি কন্ট্রাডিক্টরি, যার কারণে আনসার হবে ফলস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মুভিং অন টু দ্য সেকেন্ড কোয়েশন। মেরি বিকেম ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড হয়েছিল ইন সায়েন্স হুয়েন শি ওয়াজ এ চাইল্ড, যখন সে চাইল্ড ছিল তখন সে সায়েন্সে ইন্টারেস্টেড হয়েছে। তো অবশ্যই এখানে কিওয়ার্ড অনেকগুলাই আছে, সায়েন্স আছে, চাইল্ড আছে, বাট হোয়াট উইল বি দ্য, সরি, হুইচ ওয়ান উইল বি দ্য স্ট্রেস ওয়ার্ড? কোন শব্দটা চেঞ্জ হইতে পারে? এখানে দুই দিক দিয়ে চিন্তা করা যায়। দুইটা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ইন্টারেস্টেড, তো আমরা দেখবো যে সে ইন্টারেস্টেড ছিল কি ছিল না। অথবা পরেরটা হচ্ছে অ্যাডভার্ব, যে কখন, হুয়েন শি ওয়াজ চাইল্ড, নাকি যখন বড় হয়ে গেছে তখন। তো এইটার হচ্ছে দুই অ্যাঙ্গেলে চিন্তা করা যায়। একটা কোয়েশ্চনে বিভিন্ন ভাবে চিন্তা করা যায়। মাঝে মাঝে দেখা যাবে যে একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যাচ্ছে, মাঝে মাঝে দুইটা অ্যাঙ্গেল থেকে। যেমন এখানে আমরা দুইটা জিনিস চেক করতে পারি প্যাসেজে গিয়ে, যে প্রথমত হচ্ছে সে ইন্টারেস্টেড ছিল কি ছিল না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, সে কখন ইন্টারেস্টেড ছিল, সে যখন চাইল্ড ছিল তখন নাকি বড় হওয়ার পরে। এইভাবে কোয়েশ্চনটারে ভেঙে ভেঙে ভালো করে বুঝতে হবে। আমরা চলে যাবো প্যাসেজে। প্যাসেজে আসার পরে এই যে চাইল্ডহুড শব্দটা আমরা পাইলাম, মেরি কুরি তো আছেই, এডুকেশন অল রাইট, বাট সায়েন্স, টিচার, আর্নিং, এবল, ফাইন্যান্স, সায়েন্স শব্দটা চলে যাচ্ছে। ওকে, আমরা যদি এই সেন্টেন্সটা শুরু থেকে পড়ি। ফ্রম চাইল্ডহুড মেরি ওয়াজ রিমার্কেবল ফর হার প্রডিজিয়াস মেমোরি, তার অনেক ভালো মেমোরির জন্য সে রিমার্কেবল ছিল। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 16 ওয়ান এ গোল্ড মেডেল অন কম্পিটিশন অফ হার সেকেন্ডারি এডুকেশন, হোয়াট এভার। তোমরা খেয়াল করবা যেখানে তার চাইল্ডহুডে সে কি কি অ্যাচিভ করছে এটা বলা আছে, তার মেমোরি খুব ভালো ছিল এটাও বলা আছে, বাট সায়েন্স সম্পর্কে কোনো কিছু বলা নাই। এখন তোমরা যদি চাও তোমরা পরবর্তীতে হচ্ছে আরো খুঁজতে পারো, এবং তোমরা খুঁজতা এবং ভালো পড়ার চেষ্টা করতা যদি প্যাসেজ ম্যাপিংটা না করতে। প্যাসেজ ম্যাপিং করার কারণে আমরা জানি যে সরবন যে জায়গায় আছে সেখানে 3 নাম্বার কোয়েশ্চনটা আছে, যার মানে আমরা যেহেতু এই লাইনটাতে চলে আসছি, 2 নাম্বার কোয়েশ্চন খুঁজে পাওয়ার চান্স অনেকাংশেই আমরা হারায় ফেলছি। এইটা হচ্ছে প্যাসেজ ম্যাপিং এর আরেকটা ফায়দা। বিলিভ মি, বিভিন্ন ভাবে এটা তোমাদের সময় বাঁচায় দেবে। তো যেহেতু এই অংশটা আমরা পড়ে ফেলছি এবং আমরা জানি 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এই লাইনে, তাহলে আর আমাদের নিচের দিকে খোঁজার অথবা পড়ার দরকার নাই। আমরা বুঝতে পারছি যে এখানে ইনফরমেশনটা দেওয়া নাই, আমরা সিম্পলি নট গিভেন দিয়ে দিব। কোয়েশ্চেন নাম্বার 3, মেরি ওয়াজ এবল, সে সক্ষম ছিল, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, দ্য সরবন, সরবন অংশগ্রহণ করতে, বিকজ অফ হার সিস্টার্স ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনস। ভেঙে ভেঙে পড়বা, সে সরবন অ্যাটেন্ড করতে সক্ষম হয়েছিল, কারণ কি? বিকজ হইল তার সিস্টারের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। অফকোর্স আমাদের কি হচ্ছে সরবন, তারপর হচ্ছে সিস্টার, তারপর ফাইন্যান্সিয়াল, এইসব, এই শব্দগুলো কিভাবে থাকবে আই এম নট শিওর। বাট দ্য মেইন কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রেস ওয়ার্ড। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তখন তোমরা জানবা যে কোনো কারণটাও হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। অর্থাৎ বিকজ বলে যে কারণটা বলা আছে কোয়েশ্চেনে, প্যাসেজে সেম কারণটা আমরা পাই কিনা। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখবো যে কারণটা কি ছিল। এটা কি তার সিস্টারের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনের কারণে, নাকি অন্য কোনো কারণে? কিওয়ার্ড গুলো আমাদের কাছে আছে, এই যে সরবন আছে, তারপর তার সিস্টারের বিষয়টা কোন জায়গায় আছে, ও সিস্টার তো আগে দিয়ে দেওয়া, রাইট রাইট। এই যে সিস্টার ব্রোনিয়া, আচ্ছা, তার মানে এখান থেকে আনসারটা শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হওয়ার কথা। আচ্ছা দেখা যাক আমরা যেখান থেকে কিওয়ার্ডটা শুরু হয়েছে এখান থেকে পড়ি একটু। ফ্রম হার আর্নিংস শি ওয়াজ এবল টু ফাইন্যান্স হার সিস্টার ব্রোনিয়াস মেডিকেল স্টাডিজ ইন প্যারিস। ওকে, এখানে উল্টা দেখতে পাচ্ছি। প্রথম কোয়েশনে বলছে যে সে সরবন গ্রহণ অ্যাটেন্ড করতে পারছিল তার সিস্টার ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণে, আর এখানে বলছে যে সে মেরি কুরি
সক্ষম হয়েছে তার সিস্টাররে সাপোর্ট করতে তার মেডিকেল স্টাডির জন্য ইন প্যারিসে। অন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, এই সমঝোতার উপর ভিত্তি করে, দ্যাট ব্রোনিয়া মানে তার সিস্টার উড ইন রিটার্ন লেটার হেল্প হার টু গেট এন এডুকেশন। নাইস, সুন্দর একটা জিনিস। সে তার বোনরা হেল্প করছে প্যারিসে মেডিকেল পড়ার জন্য। এই আন্ডারস্ট্যান্ডিংটা এরকম ছিল যে তার বোনও তার হেল্প করবে পরবর্তীতে এডুকেশনের ক্ষেত্রে। তো যেহেতু সর্বর নিচের লাইনে আছে, আমি শিওর যে নিচের লাইনে লেখা আছে যে তার বোন অ্যাকচুয়ালি তার হেল্প করছে কি করেনি। যদি করে থাকে তাহলে আনসারটা ট্রু হবে, যদি না করে থাকে তাহলে ফলস হবে। ইন 1891 দিস প্রমিস, বলতে ওই যে তার বোন তার হেল্প করবে, ওয়াজ ফুলফিল্ড, পরিপূর্ণ করা হয়েছে। অ্যান্ড মেরি ওয়েন্ট টু প্যারিস অ্যান্ড বিগান টু স্টাডি অ্যাট দ্য সরবন, দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস। খুবই সুন্দর একটা আনসার দিছে এখানে, এবং আমি শিওর যে তোমরা বুঝতে পারছো যে সে তো তার বোনের সাহায্য করছে, এবং আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল যে তার বোনও তার সাহায্য করবে, এবং 1891 সালে গিয়ে তার বোন তার সাহায্য করছে এবং সে সরবনে পড়ালেখা করতে পারছিল, যেটা এক্স্যাক্টলি আমাদের কোয়েশনে বলা হয়েছে। নাইস, চলে যাও পরবর্তীটাতে। নাম্বার 4, মেরি স্টপড, বন্ধ করে ফেলছিল, ডুইং রিসার্চ, তার রিসার্চ সে বন্ধ করে দিছিল, অর্থাৎ তার কাজটা সে বন্ধ করে দিছিল, ফর সেভারেল ইয়ার্স, অনেক বছরের জন্য, ফর অর্থ জন্য, হুয়েন হার চিলড্রেন ওয়ার বর্ন। খুবই স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশ গাইস, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপর যাদের বুঝতে অসুবিধা হয় আমি বলি যে তোমরা ভেঙে ভেঙে পড়বা, প্রিপোজিশন দেখলে ভাঙবা, কনজাংশন দেখলে ভাঙবা, আর অক্সিলারি ভার্ব দেখলে ভাঙবা। যেমন আমরা যেটা ভেঙে ভেঙে পড়ি কিরকম দাঁড়ায়, মেরি স্টপড ডুইং রিসার্চ, মেরি রিসার্চ করা বন্ধ করে ফেলছে, ফর সেভারেল ইয়ার্স, অনেক বছরের জন্য, হুয়েন হার চিলড্রেন, যখন তার শিশুরা, ওয়ার বর্ন, জন্মগ্রহণ করছিল। সো ইফ ইউ ডু দ্যাট, সেন্টেন্সটা আরো সহজ হয়ে যায়। আমাদের স্ট্রেস ওয়ার্ড হবে অফকোর্স রিসার্চ, আই থিঙ্ক অনেক বছর, এটা আমি জানি না কিভাবে থাকবে, চিলড্রেন ওয়ার বর্ন, এটা থাকবে যেভাবেই থাকুক। ওকে, এক কথায় যতটা নাউন আছে সবগুলো তোমরা হচ্ছে কিওয়ার্ড হিসাবে দাগ দিয়ে দিতে পারো। বাট স্ট্রেস ওয়ার্ড কি? এই সেন্টেন্সটাতে কোন শব্দটা চেঞ্জ হইতে পারে? অফকোর্স ইউ গেস ইট রাইট, এই সেন্টেন্সটার ক্ষেত্রে স্ট্রেস ওয়ার্ড হচ্ছে একটা ভার্ব। সে বন্ধ করছে কি করে নাই, এইটা আমরা দেখব। খুবই সুন্দর, লেটস গো। সো রিসার্চ, সেভারাল ইয়ার্স, চিলড্রেন ওয়ার বর্ন। ওকে, তারপর এখানে 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 আমরা কি এগুলো পাইছিলাম না? এই এই কোয়েশনতে কোনো প্যাসেজ ম্যাপিং এর সময় কোনো ইয়ে নেওয়া হয় নাই, শব্দ নেওয়া হয় নাই। শব্দ যদি পাচ্ছি না, তাহলে এই রেডিও অ্যাক্টিভিটি শব্দটা হচ্ছে বেকার, এখানে হচ্ছে আমাদের প্রশ্ন থেমে থাকবে না। কারণ কি, এই যে বার্থ অফ ডটার, তার মেয়েদের জন্ম এখানে, তার মানে 4 নম্বর কোয়েশনটা হচ্ছে এখানে। বাইরে আমরা যদি আরেকটু ভালো করে দেখতাম আমরা বুঝতে পারতাম যে রেডিও অ্যাক্টিভিটি শব্দটা আরো অনেক জায়গায় ছিল, যেমন এখানে আছে। ও বাই দ্য ওয়ে, ইয়ের কি বলে, কম্পিউটার আইএলস এর আরেকটা সুবিধা হচ্ছে যে তুমি যদি কোনো শব্দ সম্পর্কে জানো না, এখানে ক্লিক করলে এখানে বলে দেবে যে এই শব্দটা কি। বুঝছি, গ্রেট ওয়ার্ক। মুভিং অন। তো এখানে তার শিশুদের জন্মের কথা বলা হয়েছে, এবং আমি শিওর যে তার এই যে তার কাজের, সাইন্টিফিক কাজের কথা বলা হয়েছে, মানে সে রিসার্চ করতো যে সেই কাজটার কথা। লেটস সি, দেখা যাক সে বন্ধ করছে কি করেনি। দ্য বার্থস অফ ম্যারিজ টু ডটার্স, তার 2টা সন্তানের জন্ম, 2টা কন্যার জন্ম, ইরিন অ্যান্ড ইভ, ইন তার 2টা মেয়ের নাম, সুন্দর নাম, 1897 and 1904, ফেইল্ড, ব্যর্থ হয়েছে, টু ইন্টারাপ্ট, বাধা দিতে, আর সাইন্টিফিক ওয়ার্ড। এক সেন্টেন্স আনসার। কোয়েশনে বলছে কি, মেরি স্টপড ডুইং রিসার্চ, তার রিসার্চ করা বন্ধ করে দিছে অনেক বছরের জন্য, হোয়েন হার চিলড্রেন ওয়ার বর্ন, কিন্তু যখন তার চিলড্রেন বর্ন হয়েছিল, কন্যা 2টা জন্মগ্রহণ করছিল, ইট ফেইলড টু ইন্টারাপ্ট, এটা ব্যর্থ হয়েছে ইন্টারাপ্ট করতে, তার সাইন্টিফিক ওয়ার্ড। তার মানে সে বন্ধ করে নাই, এটা সম্পূর্ণ অপোজিট। তো যদি অপোজিট হয় আমরা ফলস লিখবো। নাইস, মুভিং অন টু দ্য ফিফথ ওয়ান, মেরি টুক ওভার। টেক ওভার করা মানে হচ্ছে কোনো দায়িত্ব নেওয়া, আর টুক ওভার মানে হচ্ছে নিয়েছিল। মেরি টেক ওভার দ্য টিচিং পজিশন, শিক্ষকতা যে পজিশনটা আছে সেটা সে টেক ওভার করছে, নিয়েছে, দায়িত্বটা নিছে। হার হাজব্যান্ড হ্যাড হেল্ড, যেটা তার স্বামী ধরে রাখছিল,
তার হাজব্যান্ড ধরে রাখছিল। তাহলে সেই তার সামনে যে টিচিং পজিশনটা ছিল, এই পজিশনটা সে টেক ওভার করছে কি করে নাই? অবশ্যই টিচিং পজিশন একটা কিওয়ার্ড হবে, তার হাজব্যান্ড একটা কিওয়ার্ড হবে অফকোর্স, বাট স্ট্রেস ওয়ার্ড কি? সে টেক ওভার করছে কি করে নাই? যদি সে টেক ওভার করে থাকে, এটা আনসার ট্রু হবে। যদি সে টেক ওভার করে না, না করে থাকে, তখন আনসার ফলস হবে। যদি বোঝা যায় না যে সে টেক ওভার করলো কি করলো না, তখন আনসার নট গিভেন হবে। গাইস, আমি অনেকবার বলছি, আবারও বলবো, try to understand the question first. If you do not understand the question, believe me, it's meaningless to go and search the question on the passage. তুমি খামাখাই তোমার সময় নষ্ট করবা যদি কোয়েশনটা ভালো করে না বুঝে থাকো, এবং কোন শব্দটা চেঞ্জ হবে সেইটা যদি ভালো করে না বুঝে থাকো। আমরা চলে আসবো এখানে টিচিং পজিশন, সে অ্যাপয়েন্টেড লেকচারার আমরা পাইছি। ওকে, কিন্তু তার হাজবেন্ডের বিষয়টা এখানে নাই। শি অ্যাপয়েন্টেড চিফ অ্যাসিস্ট্যান্ট আবার পাইছি, কিন্তু তার হাজবেন্ডের এই তো আচ্ছা, ডিরেক্টেড বাই ভিডিও, অলরাইট। তার এইটা হচ্ছে ল্যাবরেটরির কথা, তার টিচিং পজিশন এখানে আসে নাই। সাডেন ডেথ অফ আর হাজবেন্ড, ওকে, এখানে থাকলে থাকতে পারে মেরি কুরি, বাট অলসো টার্নিং। এখানে টিচিং পজিশনের কথা আছে, প্রফেসরশিপ আছে, তার মানে টিচিং পজিশন। ওকে, পেন লেফট ব্যাক, আচ্ছা আমি আনসার পেয়ে গেছি, বাট তোমাদেরকে একটু বুঝাই। সো এটা যদি আমরা শুরু থেকে পড়ি, এখান থেকে পড়তে পারবো, এখান থেকে পড়তে পারবো। আমরা আগে এখান থেকে পড়ি এই সেন্টেন্সের শুরুটা, কারণ এখানে যেহেতু হাজবেন্ড আছে আর হচ্ছে এই যে প্রফেসরশিপ মানে টিচিং পজিশনটা আছে, তাহলে এখানে আনসার থাকার সম্ভাবনা বেশি। যদি আমরা না পাই, তখন হচ্ছে পরবর্তী যে শুরু থেকে পড়বা না। On May 13, 1906, she was appointed, তার অ্যাপয়েন্ট করা হয়েছিল, to the professorship that had been left vacant, vacant মানে হচ্ছে খালি পড়েছিল, on her husband's, that becoming the first women to teach at the Sorbonne. Excellent. তার ক্যারিয়ারটা দেখছো? সে প্রথমে সরবন পড়তে গেছে তার বোনের সহায়তায়, তারপর তার হাজবেন্ড ওইখানে পড়াইতো। সো যখন সে মারা গেল, she was appointed the professorship, যখন তার হাজবেন্ড মারা গেল, and became the first women, যে প্রথম উইমেন ছিল যে সরবনের টিচিং প্রফেশনটা নিছিল। এনিওয়ে, সো এই 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 সেন্টেন্সের মানেই হচ্ছে যে শি টুক ওভার দ্য টিচিং পজিশন দ্যাট হার হাজব্যান্ড হ্যাড। এটা ট্রু। চলে আসবো পরেরটাতে, নাম্বার 6। ম্যারিজ সিস্টার ব্রোনিয়া, সেটা আমরা অলরেডি জানি যে তার সিস্টার নাম ব্রোনিয়া ছিল, স্টাডিড দ্য মেডিকেল ইউজ অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির মেডিকেল ইউজ স্টাডি করছিল। অফকোর্স এখানে কিওয়ার্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, সিস্টার্স ব্রোনিয়া, অফকোর্স মেডিকেল ইউজ শব্দটা নিতে পারো। কিন্তু স্ট্রেস ওয়ার্ড কি? এক্স্যাক্টলি, সে স্টাডি করছে কি করেনি। এইটা ডিটারমাইন না করার আগ পর্যন্ত তুমি প্যাসেজে যাইও না বাপ, তা না হলে শুধু সময় নষ্ট করবা। এনিওয়ে, সো এটা কিন্তু আরেকটা অ্যাঙ্গেল থেকেও চিন্তা করা যায়, যেমনটা আমি বললাম যে একটা কোয়েশ্চেনের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। প্রথমটা হচ্ছে যে সে স্টাডি করলো কি করলো না, অন্যটা হচ্ছে সে যদি স্টাডি করে থাকেও, কি স্টাডি করছে? সে কি মেডিকেল ইউজ স্টাডি করছে, নাকি ফিজিক্যাল ইউজ স্টাডি করছে, নাকি অন্য কিছু? এটা দুইটা অ্যাঙ্গেল থেকেও চিন্তা করা যায়, বাট আমরা আগে কিওয়ার্ড গুলো খুঁজে বের করি। একটা হচ্ছে রেডিওগ্রাফি, এটার আমরা যদি রেডিও অ্যাক্টিভিটির কোনো সিনোনিম হিসেবে নিয়ে নেই, এখানে আরো আছে রেডিও অ্যাক্টিভ, আছে মেডিকেল অ্যাপ্লিকেশনস, এই তো মেডিকেল ইউজ, সরি 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 সরি, মেডিকেল ইউজ, এটা এমন করতেছে কেন? অলরাইট, কিন্তু এখানে একটু ভালো করে খুঁজে দেখো তো তার বোনের কথা আছে কিনা, তার ডটারের কথা আছে। আচ্ছা, এই সেন্টেন্স আমরা একটু পড়ি, হ্যাঁ। শুরু হয়েছে এখান থেকে, মেরি কুরি নাও এট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ আর ফেম, and from 1922 a member of the Academy of Medicine, researched the chemistry of radioactive substances and their medical application. সো মেরি কুরি হচ্ছে এটা রিসার্চ করছে অফকোর্স, বাট এখানে যদি স্টাডি শব্দটাও থাকতো, পড়াশোনা করছে, তখন কিন্তু এটা ফলস আমরা লিখতে পারতাম যে মেরি কুরি সিস্টার সেটা স্টাডি করে নাই, মেরি কুরি নিজে সেটা স্টাডি করছে। বাট এটা হচ্ছে রিসার্চের বিষয়, মানে পড়াশোনা সে করেনি। অলরাইট, তার পড়াশোনার অনেক পেছনে সে ফালায় আসছে, সো এই জন্য ইটস নট রিলেভেন্ট হিয়ার। বাট আমরা পরবর্তীতে দেখবো যে তার বোনের কথা আর কোন জায়গায় আছে কিনা। এখানে আছে তার বোনের কথা, কিন্তু কি বলছে, when her sister became director whatever. এনিওয়ে, সো মোট কথা হচ্ছে
আমরা আর নিচে যাব না, কারণ এত নিচে আনসার থাকার কথা না, যদি থাকে আমরা পরবর্তীতে পেয়ে যাবো। আচ্ছা, আমরা তো একদম প্যাসেজের শেষে চলে আসছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ইট। আমরা একটা প্যারাগ্রাফ, বড় জোর দুইটা প্যারাগ্রাফ খুঁজবো, এরপর যদি আমরা পাই না, উইল স্কিপ ইট। সো আমরা এতদূর যতটুকু পাইছি এর মধ্যে এর উপর ভিত্তি করে যদি আমরা আনসার করি, তখন এটা অবশ্যই সে স্টাডি করেনি মেডিকেল ইউজ। সো আমরা ট্রু লিখতে পারবো না, এবং সে যে স্টাডি করে নাই এইটাও পেসেজে লেখা নাই, সো আমরা ফলস লিখতে পারবো না। এটা একটা, তোমরা এই জায়গাতেই পেঁচ লাগো। আচ্ছা, আমি বারবার বলি যে ট্রু লেখার আগে 1 সেকেন্ড পজ দিবা, পজ নিয়ে চিন্তা করবা যে এই কোয়েশনটা ট্রু লেখার মানে কি দাঁড়াইলো। যেমন এই কোয়েশনের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এইটা ট্রু লেখার মানে দাঁড়াইলো যে তার সিস্টার স্টাডি করছে মেডিকেল ইউজ, এটা আমরা পেসেজে পাইনি। ফলস লেখার মানে হইলো যে তার সিস্টার স্টাডি করে নাই, অথবা অন্য কিছু স্টাডি করছে, এই বিষয়টাও এখানে বলা নাই, ফলসও লিখতে পারবো না। তো যখন আমরা ট্রু লিখতে পারবো না, ফলসও লিখতে পারবো না, ঠিক তখন আমরা নট গিভেন ক্লিক করব। চলে যাব ফিল ইন দ্য গ্যাপস। ওয়ান ওয়ার্ড অনলি, রিমেম্বার। টাইটেল দেওয়া আছে মেরি কিউরিজ রিসার্চ অন রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তার রেডিও অ্যাক্টিভিটি রিসার্চ কেমন ছিল এই বিষয়গুলোর উপর। সো অবশ্যই রেডিও অ্যাক্টিভিটি আমাদের একটা কিওয়ার্ড, এবং আমরা জানি রেডিও অ্যাক্টিভিটি অনেক জায়গায় দেওয়া আছে। আই এম নট শিওর হাউ দ্যাট উইল হেল্প আস, বাট আমাদের প্রথম কাজটা আমরা করে নিই, প্যাসেজ ম্যাপিং। নাম ইউরেনিয়াম, একটা নাম, অফকোর্স, মেরকুরি এলিমেন্ট, হোয়াটএভার। রেডিও অ্যাক্টিভিটি তো আছেই। নিউ এলিমেন্টস, জানি না এগুলো কিভাবে থাকবে। 1911, এইটা অফকোর্স একটা নাম্বার। তারপর হচ্ছে এক্স রেডিওগ্রাফি, আমরা পাইছিলাম প্রুফ অফ নট গিভেন সলভ করার সময়। মেরি এবং ইরিন কিউরি, মানে তার মেয়ে। আহ, আর কোনো নাম, আর কোনো নাম, নাম্বার আছে 1930, known as artificial radioactivity। আর কিছু আর নাই। তাহলে ফিল ইন দ্য গ্যাপস এর সময় আমরা অনেক কিছু পাইলাম। একটা হচ্ছে ইউরেনিয়াম 1911, তারপরে যে মা মেয়ে মিলে রেডিওগ্রাফি নিয়ে কি করছে 1930, তারপর আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি 1911 এখানে আছে, বাট ইট ডাজ নট মিন যে 8 নাম্বার কোয়েশ্চেন আনসার এখানে হবে, ডোন্ট ওয়ারি। বাট শেষের দিকে আমরা পাবো বাকিগুলাও। দ্যাটস ইট। সো এই দিকে আমার মনে হয় না যে ইউরেনিয়াম কোনো জায়গায় আমরা দেখছি। রেডিও অ্যাক্টিভিটি এখান থেকে শুরু হচ্ছে। আহ রেডিও অ্যাক্টিভিটি এখান থেকে শুরু হয়েছে, তার মানে ইউরেনিয়ামটা আমার মনে হয় এখানে আশেপাশেই থাকবে। এই যে ইউরেনিয়াম, ওকে। যাই হোক, প্রথমটা আমরা পাইলাম। এরপর আছে 1911, তারপর এক্স রেডিওগ্রাফি। 1911 এখানে থাকা উচিত। 1903 আছে, এইটা না। 1906, 1906 এক্স রেডিওগ্রাফি পাইছি, কিন্তু 1911 কিন্তু আমরা পাইলাম না। তাহলে 1911 কি আমরা হচ্ছে ফেলে আসছে? 1906, এই যে 1911, এটা হচ্ছে প্যাসেজ ম্যাপিং এর ম্যাজিক। হ্যাঁ, আমরা জানি যে এক্স রেডিওগ্রাফের আগে হচ্ছে ইকুয়েশনটা থাকার কথা, তার মানে এটা আগেই আছে। ওকে। তারপরে আর কি খুঁজতেছি আমরা? 1930, 1922, 1932 না 1900, আই মিন 1930s, এফ দেওয়া আছে, তার মানে সবগুলা। সব মানে 1932 আমরা নিতে পারি। আর কি আছে এখানে? আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, এই শব্দটা হুবহু থাকা উচিত। দেখি যে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি বলতে কোনো কিছু আছে কি না। এই যে আছে আর্টিফিশিয়াল, সরি সরি সরি, এইট, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। তারপরে শেষের কোয়েশনটা এই জায়গাটা আছে, আমরা বুঝতেই পারতেছি, কারণ 13 নম্বর কোয়েশন সবসময় একদম শেষেই থাকবে। তো এগেইন এই ফিল ইন দ্য গ্যাপসটাও একদম ছড়ায় ছিটিয়ে দিছে। 7 নম্বর কোয়েশনটা আমরা একটু পড়বো। When uranium was discovered to be radioactive, ইউরেনিয়ামটা যখন রেডিও অ্যাক্টিভ হিসেবে ডিসকভার করা হলো, মেরি কিউরি ফাউন্ড দ্যাট, সে পাইছে যে দ্য এলিমেন্ট কল্ড ড্যাশ, এ কল্ড, নেমড, নোন এজ মানে হচ্ছে কোনো কিছুর নাম। এলিমেন্ট, একটা এলিমেন্টের নাম বসবে, হ্যাড দ্য সেম প্রপার্টি মানে তারও রেডিও অ্যাক্টিভিটি ছিল। সেম প্রপার্টি মানে কি? এই যে ইউরেনিয়ামের যে প্রপার্টি অর্থাৎ রেডিও অ্যাক্টিভ সে ছিল, আহ, এই আরেকটা এলিমেন্ট তারা পাইছে, আই মিন সে মেরি কিউরি পাইছে, যেটা সেম প্রপার্টি ছিল। ইউরেনিয়াম আমরা কোথায় পাইছিলাম? এখানে। এটা যদি আমরা শুরু থেকে পড়ি,
উম, এখানেও রেডিও অ্যাক্টিভিটি আছে, এখানে এই সেন্টেন্সটাতে ইউরেনিয়াম আছে, সো আমরা এই সেন্টেন্সের এখান থেকে শুরু করব। যদি আমরা আনসার না বুঝি তখন আমরা উপরের লাইনে যাব, সমস্যা নাই। Marie Curie decided to find out if the radioactivity discovered in uranium, এই যে ইউরেনিয়ামের রেডিওঅ্যাক্টিভিটি স্কোয়ার করা হয়েছে, সেই প্রপার্টিটা আর কিসের মধ্যে সে পাইছে। ইউরেনিয়াম ওয়াজ টু বি ফাউন্ড ইন আদার এলিমেন্টস, অন্য এলিমেন্টে পাওয়া যায় কিনা সে এটা খুঁজে বের করার চেষ্টা করছিল, বাট পাইছে কি, শি ডিসকভার্ড দ্যাট দিস ওয়াজ ট্রু, মানে এই যে অন্য গুলাতে পাওয়া যায় এই যে বিষয়টা, এটা ট্রু ছিল ফর থোরিয়ামের জন্য এই বিষয়টা ট্রু ছিল। তো অফকোর্স এই ইউরেনিয়াম ছাড়া আর কিসের মধ্যে এই রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা পাওয়া গেছে? থোরিয়ামের মধ্যে। আমরা একটা এলিমেন্টের নাম খুঁজতেছিলাম, হুইচ ইজ থোরিয়াম। এরকম কপি করে তারপরে এখানে পেস্ট করবা, লিখতে যাবা না, লিখতে গেলে সময় নষ্ট হবে। Merrick and Pierre Curie's research into the radioactivity of the mineral known as dash. Again, একটা মিনারেলের নাম এখানে বসবে। কিসের রেডিও অ্যাক্টিভিটি তারা পরীক্ষা রিসার্চ করতেছিল? দুইজন, মেরি এবং ফেরি কিউরি। ও, ফেরি কিউরি তো হচ্ছে ওর হাজব্যান্ড, হ্যাঁ। তাহলে মেরি এবং ফেরি কিউরি হচ্ছে রেডিও রিসার্চ ইনটু দ্য রেডিও অ্যাক্টিভিটি অফ দ্য মিনারেল নন এজ হোয়াট। তাহলে এখানে একটা মিনারেল নাম বসবে এবং এই মিনারেলের তারা রেডিও অ্যাক্টিভিটি রিসার্চ করতেছিল। লেড টু দ্য ডিসকভারি অফ টু নিউ এলিমেন্টস, দুইটা নতুন এলিমেন্ট ডিসকভার করছে। লেড টু মানে হচ্ছে নিয়ে যাওয়া। ওকে, তো অবশ্যই আমরা মেরি কুরি এবং সরি অবশ্যই আমরা মেরি কুরি এবং পেরি কুরি প্রথমে দেখবো, অর্থাৎ তার হাজব্যান্ড। তারপর রেডিও অ্যাক্টিভিটি তো আছেই, এটা দিয়ে দাও। বাট মিনারেল, আমরা একটা মিনারেল খুঁজতেছি, আর নিউ এলিমেন্ট আমি জানি না এটা কিভাবে থাকবে, থাকতে পারে, বাট রিমেম্বার শূন্যস্থানে কি বসবে? একটা মিনারেলের নাম। এইভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে। ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে যেমন স্ট্রেস ওয়ার্ডটা বুঝতে হবে যে স্ট্রেস ওয়ার্ড কি হতে যাচ্ছে, ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে শূন্যস্থানে কি বসতে যাচ্ছে। মুভিং অন, রেডিও অ্যাক্টিভিটি, মিনারেল, নিউ এলিমেন্টস। ওকে, এইটার পরে সো মিনারেল পাইছি আমরা, সরি। ওকে, রেডিও অ্যাক্টিভিটিও পাইছি। ওকে, তার হাজবেন্ডটা থাকলেই হবে। এই যে পেরি কুরি জয়েন হার ইন দ্য ওয়ার্ক। এখন এখানে মিনারেল আছে, রেডিও অ্যাক্টিভিটি আছে, এই যে এখানে এখানে মিনারেল আছে, সো আমরা এটা দেখি যে কোন মিনারেলের কথা বলতেছে ওরা। ওকে, যে আরো দুইটা এলিমেন্টের ডিসকভারি হয়েছে এখান থেকে। টার্নিং হার অ্যাটেনশন টু মিনারেলস, শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রোন মানে হচ্ছে কোনো কিছু থেকে দাবিত হওয়া বা টান অনুভব করা। ইন্টারেস্ট ড্রোন টু পিচ ব্লেড, কমা দিয়ে বলছে এ মিনারেল হুজ রেডিও অ্যাক্টিভিটি সুপেরিয়র টু দ্যাট অফ হিওর ইউরেনিয়াম কোড হোয়াট এভার। এই যে কমার ব্যবহার এবং হাইফেনের ব্যবহারটা আমি তোমাদেরকে আরো অনেকবার বলছি, আর একবার বলবো। এই কমার পরে, এই কমার আগের শব্দটা কি এইটার ব্যাখ্যা করা হয়। একইভাবে হাইফেন যদি দেওয়া থাকে, হাইফেনের পরে হাইফেনের আগের শব্দটা ব্যাখ্যা করা হয়। তো যখন সে বলল শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রন টু পিচ ব্লেন্ড, তারপর কমা দিয়ে বলছে এ মিনারেল, তার মানে পিচ ব্লেন্ডটা হচ্ছে কি একটা মিনারেল হুজ রেডিও অ্যাক্টিভিটি, যার রেডিও অ্যাক্টিভিটি সুপেরিয়র টু দ্যাট অফ পিওর ইউরেনিয়াম, ইউরেনিয়ামের চাইতে বেশি ছিল, could be explained only by the presence in the ore of small quantities of an unknown substance of very high অ্যাক্টিভিটি। অন্য একটা জিনিসের যেটা আননোন ছিল সাবস্টেন্স, এটার উপস্থিতিতেই এক্সপ্লেন করা যাইতো। Marie Curie joined her in the work that she had undertaken to resolve this problem, and that led to the discovery of the new elements polonium and radium. দুইটা এলিমেন্ট আমরা পাইছি। ওকে, আমার এই পুরো অংশটা পড়ার উদ্দেশ্য ছিল একদম শেষ পর্যন্ত আসা, এই যে টু নিউ এলিমেন্টস পর্যন্ত আসা। তো এই পুরো অংশটা পড়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে সে মিনারেল, কোন মিনারেলের প্রতি হচ্ছে সে ইন্টারেস্টেড ছিল এবং তার হাজবেন্ড সেখানে জয়েন করছে এবং দুইটা মিনারেল তারা ডিসকভার করছে। বাট আমাদের খালি জায়গায় কি বসতেছিল যে কোন মিনারেলের রেডিও অ্যাক্টিভিটিতে তারা রিসার্চ করতেছিল, এবং এখানে ক্লিয়ারলি বলা আছে শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রন টু পিচ ব্লেন্ড, এ মিনারেল হুজ রেডিও অ্যাক্টিভিটি সুপারিয়র টু দ্য হোয়াট এভার। তাহলে কার রেডিও অ্যাক্টিভিটি তারা রিসার্চ করতেছিল? এর পিচ ব্লেন্ড, এ মিনারেল।
So the answer will be pitch black. অবশ্যই আনসারের শেষ পর্যন্ত পড়বা টু গেট বেটার আইডিয়া। তা না হলে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আনসার অসম্পূর্ণ থেকে যায় অথবা কোনো কিছু মিস হয়ে যায়। এই কাজটা করবা না, একদম শেষ পর্যন্ত পড়বা। হয়তো 10-12 সেকেন্ড সময় বেশি লাগলো, দ্যাটস ইট, আর কিছু না। বাট মেক শিওর যে তোমরা আনসারের শেষ পর্যন্ত পড়ো। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। ইন 1911, আমরা 1911 দাগ দিছিলাম না? 1911, হ্যাঁ, এই যে তার মানে এখানে। ইন 1911 ম্যারি কিউরি রিসিভড রিকগনিশন। রিকগনিশন মানে হচ্ছে যে তার অবদান স্বীকার করা হয়েছে, মানে তার পুরস্কার দেওয়া হয়েছে। ফর হার ওয়ার্ক অন দ্য এলিমেন্ট ড্যাশ। তার কাজ, অন মানে উপরে, কোন এলিমেন্টের উপরে কাজের জন্য সে রিকগনিশন পাইছে। ফেয়ার এনাফ। তো আমরা দেখবো যে কোন এলিমেন্টের উপরে সে কাজ করতেছিল, যার কারণে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা রিকগনিশন করা হয়েছে। এই যে রিকগনিশনের সিনোনিম অ্যাওয়ার্ডটাই ব্যবহার করা হয়েছে এখানে। আমরা যদি সেন্টেন্সটা শুরু থেকে পড়ি তাহলে হয়তো আনসারটা পেয়ে যাব। ইন 1911 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড। শি বলতে যে মেরি ক্যুরি বোঝাচ্ছে, আমি শিওর যে তোমাদের আর কোনো কনফিউশন এখানে নাই। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। এই যে রেকগনিশন, মানে তারা রিকগনাইজ করা হয়েছে অ্যাওয়ার্ডের মাধ্যমে, নোবেল প্রাইজের মাধ্যমে, ফর কেমিস্ট্রি ফর দ্য আইসোলেশন অফ এ পিওর ফর্ম অফ রেডিয়াম। তাহলে কোন এলিমেন্টের উপর সে কাজ করতেছিল? এখানে একটা এলিমেন্টের নামে দেওয়া আছে, হুইচ ইজ রেডিয়াম, যার মানে হচ্ছে আনসারও হবে রেডিয়াম। সহজ ছিল। পরের কোয়েশ্চেন। মেরি কিউরি অ্যান্ড এরিন কিউরি, এ হচ্ছে কিন্তু তার মেয়ে। আমরা আগের বার ট্রু ফলস নট ইভেন সলভ করার সময় এটা পাইছে। ডেভেলপড এক্স রেডিওগ্রাফি, তারা এক্স রেডিওগ্রাফি, এই যে এখানে, এই যে তার হেল্প অফ আর ডটার, রাইট, এরিন। তো তারা এক্স রেডিওগ্রাফি ইয়ে করছে, ডেভেলপ করছে অফকোর্স, হুইচ ওয়াজ ইউজড অ্যাজ এ মেডিকেল টেকনিক ফর ড্যাশ। হ্যাঁ, মেডিকেল অ্যাপ্লিকেশন আমরা এখানে পাইছি না? দাগ দিছিলাম এই যে মেডিকেল অ্যাপ্লিকেশন, বাট আমরা দেখবো যে এই মেডিকেল টেকনিক ফর কার জন্য বা কিসের জন্য, সামথিং লাইক দ্যাট। ওকে, আমরা এটা শুরু থেকে পড়ি, হয়তো বেটার আনসার পাওয়া যাবে। During World War One, Marie Curie, with the help of her daughter, devoted herself to the development of the use of X-radiography, including the mobile units. মোবাইল মানে এখানে মোবাইল ফোন না, মানে হচ্ছে যেটা গতিশীল থাকে আর কি। মোবাইল ইউনিট মানে ওই যে কি বলে এটারে, যেমন যদি কেউ একটা গাড়ির মধ্যে রেস্টুরেন্ট দেয় এবং সে তার পুরো রেস্টুরেন্ট নিয়ে এক জায়গা থেকে অন্য ফুটপাতে যারা হচ্ছে বেচে না খাবারের জিনিস, এদেরকে মোবাইল ইউনিট বলা যায়, মোবাইল দোকান বলা যায়, মোবাইল শপ বলা যায়। তো মোবাইল ইউনিট হুইচ কেম টু বি নোন অ্যাজ লিটল কিউরিস। ওকে, একটা নামও দেওয়া হয়েছে, বাট এটা আমাদের কোয়েশন। আমাদের কোয়েশন হচ্ছে যে মেডিকেল টেকনিক ফর হোয়াট ইউজড, এই তো পেয়ে গেছি আমরা। ফর দ্য ট্রিটমেন্ট মানে মেডিকেল অফ wounded soldiers. সো ক্লিয়ারলি এটা ইউজ করা হয়েছিল মেডিকেল টেকনিক ফর কার জন্য? আমি বুঝতে পারছিলাম যে এখানে কোনো মানুষ অথবা গ্রুপের নাম বসবে। ক্লিয়ারলি দ্য আনসার ইজ soldiers. মেডিকেল টেকনিক ফর soldiers. সো তোমরা যদি হচ্ছে কিওয়ার্ড গুলো ভালো করে ধরতে পারো, যদি বুঝতে পারো যে শূন্যস্থানে কি বসবে, তাহলে এগুলো একদম মানে ডাল ভাত আর কি। মুভিং অন। Marie Curie saw the importance of collecting radioactivity. সে দেখছে ইম্পর্টেন্স, গুরুত্ব কিসের? অফ কালেক্টিং রেডিওঅ্যাক্টিভিটি, রেডিওঅ্যাক্টিভিটি কালেক্টিং এর ম্যাটেরিয়াল, সরি রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, যা বোথ ফর রিসার্চ অ্যান্ড ফর কেস অফ হোয়াট। একদম মানে খুবই টিপিক্যাল একটা কোয়েশ্চেন, যেখানে দুইটা জিনিসের একটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই। সে ইম্পর্টেন্স দেখছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে রিসার্চ যেটা দেওয়া আছে, আর দেওয়া নাই সেটা কি আমরা খুঁজে বের করব। অফকোর্স আমরা এখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, আই এম নট শিওর কিভাবে থাকবে। ইম্পর্টেন্স কালেক্টিং নেই, দেখি কি আছে। ওকে, তো ওকে, রিসার্চ আর কিসের জন্য? অ্যাকিউমুলেট মানে হচ্ছে যে কালেক্ট করা। ওকে, রেডিও অ্যাক্টিভ, ইয়া এখানে তার মানে আনসার।
আর তারপর হচ্ছে রিসার্চ শব্দটা, এই যে রিসার্চ। ওকে, তো মানে এখানে আনসার। আমরা দেখবো যে সে রিসার্চের জন্য এটা কালেক্ট করে, আর কিসের জন্য। One of Marie Curie's outstanding achievements was to have understood the need to accumulate intense radioactive resources, মানে রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল, এগুলো কালেক্ট করার নিড বা প্রয়োজনীয়তা সে বুঝতে পারছে। কিসের জন্য? নট অনলি, নট অনলি বাট অলসো, স্কুলে পড়ে নাই যে শুধুমাত্র এইটা না ওইটাও। যখন দুইটা জিনিস থাকে এক্ষেত্রে নট অনলি বাট অলসো স্ট্রাকচার ব্যবহার করা হয়। নট অনলি টু ট্রিট ইলনেস বাট অলসো টু মেনটেন অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই ফর রিসার্চ। আচ্ছা, আই মিন পরেরটা আগে দিয়ে দিছে। সো নট অনলি টু ট্রিট ইলনেস বাট অলসো টু মেনটেন অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অনেক বেশি, সাপ্লাই ফর রিসার্চ। সো রিসার্চ শব্দটা কিন্তু, আই মিন রিসার্চের জন্য যেটা কালেক্ট করা সেটা এখানে কোয়েশনে দেওয়া আছে। রিসার্চ আর কি আছে? ট্রিট ইলনেস, না এখানে ট্রিট ইলনেস তো আমরা নিতে পারবো না, আমাদেরকে একটা শব্দ নিতে হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা কি ট্রিট নিব নাকি ইলনেস নিব? অফকোর্স আমরা নাউনটা নেব। ট্রিট হচ্ছে ভার্ব আর ইলনেস হচ্ছে নাউন। যেহেতু প্রিপোজিশনের পরে ভার্ব বসবে না, ভার্ব বসলেও ভার্বের সাথে আইএনজি লাগে, এগুলো আমরা জানি, খুবই কমন গ্রামাটিক্যাল রুলস এগুলা। সো ইলনেস শব্দটা আমরা নেব। বাই দ্য ওয়ে, এনিওয়ে, যদি দুইটা শব্দের মধ্যে তোমার কনফিউশন থাকে তাহলে দ্বিতীয় শব্দটাই আনসার হিসাবে চুজ করবা, কেননা প্রথম শব্দটা হয়তো ভার্ব থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে। মুভিং অন, নাম্বার 12। দ্য রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল স্টোকড, যেগুলো স্টক করা আছে ইন প্যারিস, প্যারিসে, কন্ট্রিবিউটেড টু দ্য ডিসকভারিজ, ডিসকভারিতে কন্ট্রিবিউট করছে কিসের? ইন দ্য 1930s অফ দ্য ড্যাশ and of what was known as artificial radioactivity. তো এখানেও দুইটা জিনিস, একটা হচ্ছে আমি দুইটা জিনিসের ডিসকভারিতে এটা কাজে লাগছে। এটা একটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি আর একটা কি। So the radioactive material stocked in Paris contributed to the discoveries in the 1930s of the dash and what was known as artificial radioactivity. প্রথম হচ্ছে কি ডিসকভারিতে কাজে লাগছে, এবং এর সাথে সাথে আরেকটা জিনিসের ডিসকভারিতে কাজে লাগছে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিসকভারি হিসেবে জানা যায়, সরি রেডিও অ্যাক্টিভিটি হিসেবে জানা যায়, যেটা আমরা এখানে পাইছি। তো এর পাশাপাশি আর কি আবিষ্কার করা হয়েছিল সেটা আমরা দেখব। এখানে আমরা ফেরিস শব্দটা নিতে পারি কিওয়ার্ড হিসেবে। 1930s তো আমরা নিছি অলরেডি। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল স্টক, আমি জানি না, সবকিছু নিয়ে নাও, নো প্রবলেম, বাট অলরেডি আমরা জানি আনসারটা কোন জায়গায় আছে। আমি আরেকটা জিনিস বলি এখানে, তোমরা যদি জানো যে আনসার কোন জায়গায় আছে, এই যে প্যাসেজ ম্যাপিং এর বদৌলতে যেটা আমরা বুঝতে পারলাম যে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি এখানে ছিল, যার মানে হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন আনসারটা এখানে আছে। তো তুমি যদি বুঝতে পারো যে কোন এরিয়ায় আনসারটা আছে, তখন কিওয়ার্ড গুলো আরো ভালো চোখে পড়ে, এটা তুমি খেয়াল করবা। যেমন এখন যখন আমি খুঁজতেছি যে 1930 আমার চোখের মধ্যে পড়ছে, বাট প্রথমে কিন্তু পড়েনি। শুধু এইটা না, ইভেন যদি সিনোনিমও ব্যবহার করা হয় এবং তুমি জানো যে এই এই প্যারাগ্রাফটাতে আনসার আছে, তখন এই সিনোনিম গুলো তোমার চোখে পড়বে, কারণ তখন তোমার একটা কনফিডেন্স থাকবে যে না, এখানেই আনসারটা আছে। তুমি হচ্ছে সমুদ্রে তখন সাঁতার কাটবে না। ওকে, এনিওয়ে, সো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, আর কিছু আমরা দেখবো, ডিসকভারি। ওকে, এই তো, তার মানে এখানে আনসার যে কি ডিসকভার করছিল তারা। আর এই ফ্রান্সের বিষয়টা এখানে আছে কিনা, এই যে স্ট্রোক, রাইট, এই যে প্যারিস, ইয়া, মানে এখানে আনসার। আমরা হচ্ছে এখান থেকেও পড়তে পারি, অথবা এই যে ডিসকভারি, কিসে ডিসকভারি করছে এই লাইন থেকেও পড়তে পারি, তোমার ইচ্ছা, বাট আমি এখান থেকে পড়বো, যেহেতু আমি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটাতে আনসার। তুমি যদি বুঝতে না পারো, তুমি একদম যেটা এক্সিস্টেন্স থেকেই পড়বা। দিস ওয়ার্ক প্রিপেয়ার্ড দ্য ওয়ে ফর দ্য ডিসকভারি। কিসের ডিসকভারি আমরা খুঁজতেছি? একটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, আর একটা কি? ওয়ে ফর দ্য ডিসকভারি অফ দ্য নিউট্রন by Sir James Chadwick, and above all, for the discovery in 1934 by Irene and Frederick Joliot Curie of artificial radioactivity. তো একটা হচ্ছে নিউটন, যেটা ডিসকভার করতে হচ্ছে স্যার জেমস চেডউইক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, যেটা ডিসকভার করছে এই দুইজন। তো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে তো কোয়েশনে বলা আছে, যেটা বলা নাই সেটা হচ্ছে নিউট্রন। নাইস, একদম শেষের কোয়েশ্চেন আমরা চলে আসছে। ডিউরিং হার রিসার্চ, তার রিসার্চ চলাকালীন মেরি কুরি ওয়াজ এক্সপোজড। এক্সপোজড মানে হচ্ছে কোনো কিছু সামনে চলে আসা, কোনো কিছু ফেস করা। টু রেডিয়েশন, আচ্ছা রেডিয়েশন এক্সপোজ করছিল মানে রেডিয়েশন সে অনেক বেশি
ফেস করছে, রেডিয়েশনের সামনাসামনি সে অনেক বেশি হয়েছে, অ্যান্ড এজ এ রেজাল্ট শি সাফার্ড ফ্রম ড্যাশ। অফকোর্স রেডিয়েশনের যখন এক্সপোজার থাকবে তখন অবশ্যই কোনো রোগ না কিছু একটা হবে। সে সাফার হচ্ছে রোগে ভোগা, তো অবশ্যই আমরা হচ্ছে এখানে একটা রোগের নাম খুঁজতেছি এবং এটা হচ্ছে এই অংশটার মধ্যে। লেটস সি আমরা কি খুঁজতেছি, রেডিয়েশন হোয়াট এভার, এই যে এক্সপোজার টু রেডিয়েশন অফকোর্স। আমরা দেখবো যে এখানে আর কোনো রোগের নাম আছে কিনা। আমরা সেন্টেন্সটা শুরু থেকে পড়ি। A few months after this discovery, Marie Curie died. আচ্ছা, সে মারাই গেছে। As a result of leukemia caused by, কিসের কারণে হয়েছে? By exposure to radiation. আমরা জানি লিউকেমিয়া একটা রোগের নাম, ক্যান্সার, এবং এটা হয়েছে রেডিও এক্সপোজারের কারণে, রেডিয়েশনের এক্সপোজারের কারণে। আর আমরা এটাই খুঁজতেছি যে এই যে রেডিয়েশন সে এক্সপোজ হয়েছে, এর ফলে সে কিসের অসুখ হয়েছিল। সো ক্লিয়ারলি দ্য আনসার উইল বি লিউকেমিয়া। যেহেতু আমরা জানি লিউকেমিয়া হচ্ছে একটা রোগের নাম, একটা ক্যান্সারের প্রকারভেদ। সো দ্যাট ইজ ইট গাইস। এবং এখন আরো সহজ হয়েছে, কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর প্র্যাকটিসের মাধ্যমে আমরা আরো, আমার জন্য সহজ হয়েছে অ্যাকচুয়ালি, ভিডিও রেকর্ড করতে খুবই আরাম পাইছি, এবং আমি শিওর যে তোমরা পরীক্ষা দিতেও খুবই তোমাদের ভালো লাগবে। এনিওয়ে, আই হোপ যে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার বুঝতে পারছো এবং সেই কারেক্ট আনসারের পেছনে লজিকটাও বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কিছু বাকি থেকে থাকে, অফকোর্স ডু নট হেসিটেট টু কমেন্ট অ্যাবাউট ইট। অলরাইট, until the next one, goodbye.